আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো রয়েছো। আজকের ক্লাসটি হচ্ছে যারা এইচএসসি ইন্টারমিডিয়েটে রয়েছো তাদের জন্য। আজকের ক্লাসটি বেসিক্যালি আমরা নিচ্ছি কমপ্লিটিং সেন্টেন্সের উপর। আজকে আমরা কমপ্লিট সেন্টেন্সের আমরা এর আগে বোর্ড অর্থাৎ বিভিন্ন ধরনের বেসিক ক্লাসগুলো নিয়েছি এবং আজকে আমরা একদম মানে হাতেই কলমে আমরা একটা বোর্ড কোয়েশ্চেন শিখব, যেটি করে তুমি আশা করি একটা কমপ্লিট সেন্টেন্সের প্রতি একটা খুব ভালো ধারণা আসবে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। আর আরেকটি কথা, তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দেখো, আজকে যেহেতু আমরা একটা বোর্ড অর্থাৎ সলভ করব, সে অনুসারে আমি একটা বোর্ড নিলাম, সেটা হচ্ছে সিলেট বোর্ড 2017 অর্থাৎ সিলেট বোর্ড 2017 সালে যে কমপ্লিটিং সেন্টেন্সটা দিয়েছিল সেটির উপর বেস করে কিন্তু আমরা আজকে ক্লাসটি সলভ করব। তো একটু দেখো, এগুলো আসলে খুব সহজ। যদি তুমি ওইভাবে চিন্তা করো, সহজভাবে যদি তুমি চিন্তা করো তাহলে অবশ্যই এটি সহজ, আর তুমি যদি কঠিনভাবে চিন্তা করো তাহলে অবশ্যই কঠিন। তো একটু দেখো, আমি আশা করি এই ক্লাসের পর থেকে তুমি নিশ্চয়ই বুঝতে পারবে যে কীভাবে আনসারগুলো করতে হয়। এক নম্বরে যেই কমপ্লেন্টটা দিয়েছে সেটা একটু দেখো। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, মানে হচ্ছে সততাই হচ্ছে সর্বোৎকৃষ্ট পন্থা, মানে এটা একটা প্রবাদ বাক্য। এখন দেখো, এই যে সততাই হচ্ছে সর্বোৎকৃষ্ট পন্থা আর কি, সৎ পন্থা পলিসি। এখন দেখো, এই যে এখানে ইফ ইউ মেনটেইন অনেস্টি, তুমি যদি এই সততা মেনে চলো, মানে সততা মেনে চলো, তাহলে এর পরের একটা মানে ক্লোজ দিছে যেটা তোমাকে করতে হবে। তা এখন তোমাকে বুঝতে হবে আসলে এই ক্লোজটা মানে এই জিনিসটা কমপ্লিটিং এর কোথাও আছে কিনা, মানে কমপ্লিটিং এর কোনো রুলের সাথে মিলে আছে কিনা। তাহলে একটু চিন্তা ভাবনা করো। আমরা জানি কন্ডিশনাল পড়েছি আমরা নিশ্চয়ই সবাই, অবশ্য কন্ডিশনাল আমরা পড়েছি 3 প্রকার। তার মধ্যে ইফ যুক্ত ক্লোজটি যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে ফরের ক্লোজটা কিন্তু ফিউচার ইনডিফিনিট টেন্স হয়। আবার ইফ যুক্ত ক্লোজটি যদি ফার্স্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে পরে কিন্তু কুড হয়। আর এটা যদি ফার্স্ট পারফেক্ট টেন্স হয় কুড হ্যাভ হবে। তো যেহেতু এখানে একটু খেয়াল করে দেখো, ইফের পরে কিন্তু একটি সাবজেক্ট আছে আর এরপরে কিন্তু একটা ভার্ব আছে হচ্ছে মেনটেইন, এটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, যার ফলে এরপরই যেই ক্লোজটা বসবে, যে আনসারটি বসবে, অবশ্যই এটা একটা ফিউচার ইনডিফিনিট টেন্স হতে হবে। তো একটু চিন্তা ভাবনা করে দেখো, ইফ ইউ যদি তুমি মেনটেইন মানে হচ্ছে মেনে চলো, অনেস্টি মানে তুমি যদি সৎপন্থা মেনে চলো, সততা মেনে চলো, তাহলে তুমি অবশ্যই ভবিষ্যতে ভালো কিছু করবে, মানে তুমি জীবনে উন্নতি করতে হতে পারে, অথবা তুমি বড়দের থেকে সম্মান পাবে, এটা হতে পারে। তুমি ভবিষ্যতে অনেক মানে ভালো কিছু করবে, মানে সততা যদি মেনে চলো তুমি ভবিষ্যতে তোমার ভবিষ্যৎ উজ্জ্বল, এরকমও অনেক কিছু লেখা যায়। তো তুমি যেহেতু এটা সুন্দর একটা সেন্টেন্স লিখবা মানে অর্থ অনুসারে, তো এর মানে আগের ক্লোজটা অনুসারে কিন্তু একটা সেন্টেন্স তোমাকে লিখতে হবে। তবে আমি একটা আমার নিজের ব্যক্তিগতটাকে একটা লিখে দিচ্ছি, সেটি যদি মনে হয় তোমার জন্য সহজ তাহলে তুমিও অবশ্যই এইটিটা আনসার করতে পারো। সেটা হচ্ছে, যদি তুমি সততা মেনে চলো তাহলে তুমি অবশ্যই কী হবে বলো তো, তুমি জীবনে অর্থাৎ উন্নতি করবে বা তুমি জীবনে শাইন করবে। এটা আমি লিখে দিচ্ছি তার মানে তুমি করবে অবশ্য। তো যেহেতু একটা সাবজেক্টটি অবশ্যই এর আগে দিয়ে দিয়েছে, তাই আমি ইউটা আবার লিখে দিচ্ছি। ইউ ক্যান অথবা ইউ উইল দুইটাই লিখে যাবে। তো যেহেতু আমি ফিউচার বলছি তোমাকে, তাই তোমাকে আমি ফিউচারে লিখাচ্ছি। ইউ উইল শাইন ইন লাইফ, এই শেষ শাইন ইন লাইফ, মানে তুমি জীবনে উন্নতি করতে পারবে। এতটুকুই হচ্ছে মানে এই মানে সেন্টেন্সটার একটা আনসার। সেটা হচ্ছে যে তুমি যদি সততা মেনে চলো তাহলে অবশ্যই তুমি কি হবে, জীবনে উন্নতি করবে। এতটুকু কিন্তু আমি এটা দিলাম। আর মনে রাখবে, এটা কিন্তু ফিউচার ইনডিফিনিট হয়েছে কিনা সেটাও কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে, কারণ হচ্ছে যে ফিউচার ইনডিফিনিট না হলে কিন্তু এটির আনসার হবে না। কারণ তুমি জানো, ইফ যুক্ত ক্লোজটা যদি প্রথমের অংশতে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে অবশ্যই পরের ক্লোজটা কিন্তু ফিউচার ইনডিফিনিট টেন্স হবে। তার মানে তুমি বুঝে গেছো যে তুমি যদি সততা মেনে চলো তুমি কি হবে, অবশ্যই জীবনে সফল হবে।
এরপরে বি নাম্বারটা একটু দেখো, প্যাট্রিয়টিজম ইজ এ নোবেল ভার্চু। প্যাট্রিয়টিজমের বাংলা হচ্ছে দেশপ্রেম। দেশপ্রেম হয়, ইজত হয় এ নোবেল ভার্চু, একটি মহৎ গুণ। দেখো ইট ইজ হাই টাইম, আমি তোমাকে আমার বেসিক ক্লাসের একটা রুল ছিল ইট ইজ হাই টাইমের রুল, মাথায় রাখতে হবে ইট ইজ হাই টাইম যুক্ত সেন্টেন্সটার পরে যদি একটি সাবজেক্ট হয়, এতটুকু মাথায় রাখবে, ইট ইজ হাই টাইমের পরে যদি একটা সাবজেক্ট হয়, এরপর একটা ফার্স্ট টেন্স হয়, মানে এরপর বারবটা হচ্ছে ফার্স্ট টেন্স হবে। তো এর মানে অর্থ অনুসারে তোমাকে এর আনসারটা করে দিতে হবে সোজা কথায়, মানে এর আগে যে কি কথা বলেছে সেটির উপর ভিত্তি বেস করেই কিন্তু তোমাকে এর পরের আনসারটা করতে হবে। দেখো একটু করে, সেটা হচ্ছে যে প্যাট্রিয়টিজম নিয়ে এর আগে যেই সেন্টেন্সটা লিখেছে সেটা হচ্ছে তোমার দেশপ্রেম নিয়ে। তো যেহেতু এখানে ইট ইজ হাই টাইম এখনই উপযুক্ত সময়, তারপরের অংশটাও কিন্তু তোমাকে মানে দেশপ্রেম নিয়ে লিখতে হবে। তো ইট ইজ হাই টাইম এখনই উপযুক্ত সময়, আমাদেরকে চর্চা করতে হবে প্যাট্রিয়টিজম নিয়ে। তো যেহেতু আমাদেরকে চর্চা করতে হবে, এটার আনসার হচ্ছে যে, যেহেতু আমি আগেই বলেছি আমাদের ইংলিশ হচ্ছে উই, মানে হচ্ছে আমাদের চর্চা করতে হবে। চর্চার ইংলিশ হচ্ছে যে প্র্যাকটিস, PRSC প্র্যাকটিসড। কারণ হবে প্র্যাকটিস কেন হবে সেটাও তোমাকে আমি বুঝিয়ে দিচ্ছি। কারণ হচ্ছে তুমি জানো ইট ইজ হাই টাইমের পরে পরে একটা সাবজেক্ট যদি হয়, তাহলে তারপরে মানে যে বারটা বসবে সেটা হচ্ছে ফার্স্ট টেন্স হতে হবে। তারপরে এরপরে ধরো ইট ইজ হাই টাইম উই প্র্যাকটিস প্যাট্রিয়টিজম, এইখানে যেহেতু প্যাট্রিয়টিজমটা আছে, তো আমি একটা কপি করে আমি তোমাকে এখানে দিয়ে দিচ্ছি, যেহেতু কারণ আমাদেরকে কিন্তু প্র্যাকটিসের কথাই বলা হয়েছে এখানে, যেহেতু সেই উদ্দেশ্য হিসেব করে আমি এটা লিখে দিয়েছিলাম উই প্র্যাকটিস প্যাট্রিয়টিজম। একদম খুবই সহজ কিন্তু আনসারগুলো তুমি যদি মানে করতে পারো আর কি, এটা তোমার জন্য খুবই ইজি আনসারগুলো, যদি একটু সহজ করে চিন্তা ভাবনা করো যে এখানে একটা ইট ইজ হাই টাইমের রুল আছে, আমরা জানি ইট ইজ হাই টাইমের পরে একটা সাবজেক্ট হয়, এরপর একটা ফার্স্ট টেন্স হয়, এরপরে যে বাদবাকি অংশটা আছে মানে অর্থ অনুসারে সেটা বসে দিলে কিন্তু আনসারটা হয়। তার মানে হচ্ছে যে প্যাট্রিয়টিজম ইজ এ নোবেল ভার্চু, দেশপ্রেম হয় মানে দেশপ্রেম একটি মহৎ গুণ, ইট ইজ হাই টাইম এখন উপযুক্ত সময়, উই প্র্যাকটিসড মানে হচ্ছে প্যাট্রিয়টিজম, আমাদেরকে দেশপ্রেম চর্চা করা এখনই আমাদের উপযুক্ত সময়। ওকে, লাস্ট ওয়ান আরেকটা দেখি আমরা, সি নাম্বারটা কি বলেছে দেখো, ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, ইংরেজি হচ্ছে একটি আন্তর্জাতিক ভাষা। কিন্তু এর আগে কিন্তু বলো মানে আমি তোমাকে একটা আগে হিন্ট দিয়েছি ইংলিশ হচ্ছে একটা আন্তর্জাতিক ভাষা, সেটা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এখন দেখো আই উইশ, এখানে একটা রুল হচ্ছে আই উইশের রুল আসছে, তোমরা হয়তোবা এর আগেও হয়তোবা শিখেছো যে আই উইশের রুল কি। আই উইশ শব্দটার পরে কিন্তু একটি ফার্স্ট টেন্স হয়, একটা আই উইশের পরে কিন্তু একটা ফার্স্ট টেন্স হবে, মানে উইশটা হচ্ছে এখানে উইশের রুলের ক্ষেত্রে আর কি। আমরা জানি আনরিয়েল যদি হয়, মানে আই উইশ যুক্ত সেন্টেন্সটা যদি আনরিয়েল হয় তাহলে অয়ার হয়, আর এটা যদি রিয়েলের কাছাকাছি থাকে তাহলে অবশ্যই তার ক্ষেত্রে কুট হয়। তো এখানে একটা মানে বারবার ফার্স্ট টেন্স, সোজা কথা হচ্ছে বারবার ফার্স্ট টেন্স বসে, মানে আই উইশ যুক্ত সেন্টেন্সগুলো হচ্ছে বারবার ফার্স্ট টেন্সই বসে এরপরে। তারপর দেখো এখানে আমি ধরো তুমি যেহেতু ইংলিশ একটি ইন্টারন্যাশনাল ভাষা, তো যেহেতু এটা আমাদেরকে শিখতে হবে বেশি করে, তো এই অনুসারে এটা আমাদেরকে ইংরেজি একটা আন্তর্জাতিক ভাষা। আই উইশ ধরো আই উইশ কুড লার্ন ইংলিশ ওয়েল, মানে আমি যদি আই উইশ আই কুড লার্ন ইংলিশ ওয়েল, আমি যদি ইংরেজি ভালো পারতাম কি হতো এটা আর কি, আমি যদি ইংরেজি ভালো পারতাম তাহলে আমি ইন্টারন্যাশনালি কিছু করতে পারতাম। দেখো আই উইশ আমার ইচ্ছা হচ্ছে কুড মানে COUL সরি কুড লার্ন হচ্ছে LEARN লার্ন, আমি সরি টাইপিং মিস্টেক আসলে লার্ন ইংলিশ মানে হচ্ছে ইংলিশ ওয়েল। ওকে, আমি যদি ইংরেজি ভালো করে শিখতে পারতাম তাহলে কেমন হতো আর কি, এরকম আনসার যে আই উইশ আমি যদি ইংরেজি ভালো করে পারতাম তাহলে কেমন হতো ওরকম অর্থ আর কি। দেখো এই যে আই উইশ আই কুড লার্ন ইংলিশ, সোজা করে আমি একদম লিখিয়ে দিয়েছি তোমাকে, সেটা হচ্ছে যে এই যে আই উইশের পরে পরে কিন্তু মানে যে বারটা বসে সেটা হচ্ছে ফার্স্ট টেন্স হতে হবে, এরপর বাদ বাকি অংশ আমরা জানি ক্যান কুড মে মাইট এগুলোর পরে পরে বারবার ওয়ান ফর্ম হয় মানে B1 হয়, তারপর বাদ বাকি অংশটা বসিয়ে দিয়েছি। ওকে, নিশ্চয় বুঝে গেছো। এরপরের যে ডি নাম্বারটা এটা একটু দেখো, সেটা হচ্ছে যে ইফ আই হ্যাড মাচ মানি, যদি আমার প্রচুর টাকা থাকতো। ঠিক আছে, এখন একটু তোমাদেরকে আমি যদি মনে করিয়ে দিই, সেটা হচ্ছে সেকেন্ড কন্ডিশনের কথা যদি আমি তোমাদেরকে মনে করিয়ে দিই। সেকেন্ড কন্ডিশনাল ছিল ইফ যুক্ত ক্লোজটা যদি
পাস্ট টেন্স হয়, মানে ফার্স্ট ইনডিফিনিট টেন্স হয়, তাহলে পরের ক্লোজে ওই উইলের পরিবর্তে কিন্তু কি হবে, উড হবে। তো এখন একটু চিন্তা ভাবনা করে দেখো ভাইয়া এখানে তো হ্যাড আছে, তাহলে তো এটা তো ফার্স্ট পারফেক্ট টেন্স না। এখানে একটা মজার বিষয় হচ্ছে হ্যাডের পরে কিন্তু কোনো ভার্ব নাই। একটু চিন্তা করে দেখো, হেডের পরে কিন্তু কোনো ভার্ব নাই, যে এখানে মাছ মানে আছে, এখানে কোনো ভার্ব নাই হেডের পরে। তাই নিশ্চয়ই তুমি বুঝে গেছো যে হেডের পরে যদি কোনো ভার্ব না থাকে তাহলে অবশ্যই হেড এটা ফার্স্ট টেন্সে বসে। তো এটার জন্য ফার্স্ট ইনডিফিনিট টেন্স হয়েছে। যেহেতু মানে ইফ যুক্ত ক্লোজটা যদি ফার্স্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে অবশ্যই তোমাকে বুঝতে হবে যে এর পরের ক্লোজে যে উইলটা আমরা বসাই সেটা হবে উড হবে। তো এর আগে যে উইলটা বসিয়েছো জাস্ট এই উইলটাকে জাস্ট উড করে দিলে কিন্তু আনসার হয়ে যায়। সরি, এই আনসারটা যদি উইল থেকে উড করে দিলে হয়ে যায়। যে যদি আমার প্রচুর টাকা থাকতো তাহলে তুমি এটা চিন্তা ভাবনা করো, আমার যদি প্রচুর টাকা থাকতো তাহলে আমি একটি গাড়ি কিনতাম, হতে পারে হয়তো বা তোমার মহৎ উদ্দেশ্য থাকলে তুমি গরিবদেরকে সাহায্য করবে, এটা হতে পারে। তো যেহেতু আমার মহৎ উদ্দেশ্য, তোমারও মহৎ প্রত্যেকটি মানে যারা পড়ালেখা করে তাদের প্রত্যেকের একটা মহৎ উদ্দেশ্য থাকে, তো সেই হিসেবে কিন্তু আমার একটা মহৎ উদ্দেশ্য হচ্ছে যে আমি গরিবদেরকে সাহায্য করব। তো এই হিসেবে ধরলে তাহলে আই উড হবে, কারণ হচ্ছে আমরা জানি উইলের ফার্স্ট ফর্ম হচ্ছে উড। আই উড হেল্প মানে হচ্ছে আমরা জানি মানে উড কুড এগুলোর পরে পরে বি1 হয়। মানে আই উড হেল্প দ্য পুয়ার। ওকে, আমি গরিবদেরকে কী করতাম, সাহায্য করতাম। যদি আমার যদি প্রচুর টাকা থাকতো তাহলে আমি কী করতাম বলো তো, গরিবদেরকে সাহায্য করতাম। জাস্ট এতটুকু এই আনসারটাই লিখে দিলে কিন্তু আনসার হয়ে যায়। তোমার খুবই আনসারগুলি খুবই ইজি, যদি তুমি একটু করে একটু চিন্তা ভাবনা করে যদি লিখো আনসারগুলো তাহলে অবশ্যই এগুলো সহজ। যদি তোমার মাথার ভিতরে যদি ওইগুলো যদি সহজ চিন্তা ভাবনা করো, দেখো এই যে ইফ যদি ক্লোজটা যদি ফার্স্ট টেন্স হয় তাহলে পরে যে উইলের ফার্স্ট ফর্ম হচ্ছে শুধু জাস্ট উডটা লিখে দিলে এরপরে বাদবাকি অংশটা লিখে দিলে হয়ে যায়। ওকে, দেখো এর পরেরটা হচ্ছে যে দেয়ার গোস এ প্রভাব দ্যাট, মানে হচ্ছে তোমরা জানো যে সেখানে বলা হয়, মানে প্রবাদ বাক্য আর কি, এখানে প্রভাব বাক্যর কথা বলা হয়েছে। প্রবাদ বাক্য বলা হয়েছে। সো এখানে আরেকটা অংশ লিখে দিয়েছে তোমাকে, ইউ হ্যাভ টু মেক ফ্রেন্ডশিপ উইথ জেন্টলম্যান। সোজা কথায় তোমাকে তোমার বন্ধু তৈরি করার সময় তোমাকে অবশ্যই তাদেরকে ভদ্র থেকে জেন্টলম্যান বন্ধু তোমার কী করতে হবে, চয়েস করতে হবে। তো যেহেতু একজন মানুষের আশেপাশে মানে এটা একটা খুব মানে চিন্তা ভাবনাটা খুব গভীরলি করতে হবে যে ইউ হ্যাভ টু মেক, মানে এখানে বাধ্যবাধকতা বুঝিয়েছে তোমাকে যে ইউ হ্যাভ টু মেক ফ্রেন্ডশিপ, তোমাকে অবশ্যই বন্ধুত্ব করতে হবে উইথ এ জেন্টলম্যান, যারা ভদ্র নর্ম তাদের সাথেই তোমার কী করতে হবে, বন্ধুত্ব করতে হবে। তার মানে হচ্ছে যে এর আগের যে প্রভাব বাক্যটা আছে সেটা বন্ধুকে নিয়ে কথা বলা হয়েছে। তো একটা চিন্তা ভাবনা করো, আমি আমার আশেপাশে যে বন্ধু বান্ধবগুলোকে রাখি ওরা যদি উচ্ছৃঙ্খল হয় তাহলে ওই যে আমি তার মানে বন্ধু যাচাই করার সময় আমার ভুল ছিল। তো এখন আমার যেহেতু বন্ধু বাছাই করার ক্ষেত্রে আমাকে অবশ্যই মানে আমাদের বন্ধুগুলো সৎ, এবং আমার বন্ধু দেখেই কিন্তু আমাকে মানুষ পরিচয়, মানে তোমার বন্ধু দেখেই কিন্তু কি হবে, এই যে তোমার মানুষরা তোমাকে যাচাই করতে পারবে যে ও কীরকম, ওর বন্ধুরা কীরকম, এটা দেখেই কিন্তু কি হয়, যাচাই হয়। যে সেই হিসেবে একটা সেন্টেন্স আছে, সেটা হচ্ছে এ ম্যান ইজ নন বাই হিজ কোম্পানি বা হিজ ফ্রেন্ডস হি কিপস, মানে যেগুলো সে রাখে তার পাশে থাকে বা তার সাথে থাকে সেগুলো দ্বারাই কিন্তু মানুষটা কি হয়, পরিচিত হয়। তো সেই হিসেবে যদি ওই সেন্টেন্সটা যদি আমরা ইংলিশে কনভার্ট করি বা মানে তার আশেপাশের বন্ধু যারা রাখে আর কি, যে রাখে তার অনুসারে কিন্তু তাকে মানুষরা চিনে। তাহলে দেখো এ ম্যান একজন মানুষ, ম্যান মানে একজন মানুষ, এটা যেহেতু তার দ্বারা মানে বন্ধুদের দ্বারা পরিচিত, এটা ফেসিভ সেন্টেন্স, তাই আমাদেরকে ইজ মানে নন লিখতে হবে। সরি, ইজ নন বাই হিজ ফ্রেন্ড, মানে হচ্ছে এটা ফ্যাসিভ সেন্টেন্স, তাই হিজ ফ্রেন্ড, হিজ FRIEN ফ্রেন্ডস, তারপর হচ্ছে দেখো হিজ ফ্রেন্ড হি কিপস, হিজ ফ্রেন্ড হি কিপস, যেগুলো সে রাখে, মানে মানুষ যেই বন্ধুগুলো সে রাখে সেগুলো দ্বারাই কিন্তু সে কি হয়, মানুষদের কাছে পরিচিত হয়। তো সেই হিসেবে কিন্তু আমাদের এই অ্যান্সারটা কিন্তু হবে হচ্ছে যে এই জাস্ট এতটুকু আনসারটা, তোমাকে এটা একটু শিওরলি এটাকে করতে হবে, তোমাকে এটার মানে আনসারটা একটু জটিল আছে, বাট তোমাকে কিন্তু এটা মানে নিজে থেকে কিন্তু মুখস্থ রাখতে হবে এই জিনিসটা, যেহেতু তুমি নতুন এই বিষয়ে, সেটার জন্য দেখো এ ম্যান ইজ নন বাই হিজ ফ্রেন্ড হি কিপস, যে বন্ধুগুলো সে রাখে সে অনুসারে সে কি মানে তার পরিচয় হয় আর কি।
ওকে, এবার পরের যেই জ্ঞাটা আছে আমরা একটু দেখি এরপরটা হচ্ছে হার্টলির রুল আসছে একটা। আমরা জানি হার্টলি ডট ডট হয়েন বসে, নিশ্চয়ই এখানে হয়েনটা দেওয়া নাই, তোমরা দেখতে পাচ্ছ হার্টলি ডট ডট হয়েন, সেটি আমি তোমাকে দিয়ে দিচ্ছি। হার্টলি ডট ডট হচ্ছে হয়েন হয়, হার্ডলির পরে পরে কিন্তু হয়েন হয়। ওকে, এবার আসো আমরা একটু সেন্টেন্সটার দিকে লক্ষ্য করি। হার্ডলি হি হ্যাজ সিন হিজ ফ্রেন্ড। দেখো যেই মাত্র আমরা মানে নো সুন আর হ্যাডের রুল পড়ছি, হার্ডলি হার্ডলি রুল পড়ছি, হার্ডলি হ্যাড ডট ডট হয়েন, তারপরে যে আরও পড়ছি আমরা, সেটা হচ্ছে যে এই যে মানে স্কার্সলি পড়ছি। এখন এখানে যেহেতু হার্ডলির রুলটা দিয়েছে, দেখো হার্ডলি হ্যাজ হি সিন হিজ ফ্রেন্ড, মানে যেই মাত্র সে তার বন্ধুদেরকে দেখেছিল, হয়েন যখন সে তার বন্ধুদেরকে কি করেছিল, দেখেছিল, তখন কিন্তু এর আনসারটা দ্বারা কি জানো, তখন হয়তোবা সে স্থানটা ত্যাগ করেছিল। সে যখন তার বন্ধুকে দেখেছিল তখন সে ওই স্থানটা কি করেছিল, ত্যাগ করেছিল, ওরকম আনসার হতে পারে। অথবা সে ওখান থেকে চলে গিয়েছিল, ওরকমও হতে পারে আনসার, মানে তার বন্ধুর সাথে হয়তো ঝগড়া আছে তাই সে চলে গেছে, এরকম আনসারটা আমরা লিখতে পারি। যে যেই মাত্র হি সিন, মানে সি এর ফার্স্ট ফর্ম কিন্তু মানে সিন লিখছে, মানে ফার্স্ট পার্টিসিপল ফর্ম আর কি, এটা সবসময় পারফেক্টই হয়। তো দেখো যেই মাত্র কিন্তু এই যে সে তার বন্ধুদেরকে দেখেছিল, সেই মাত্র সে কি করেছিল, স্থানটা ত্যাগ করেছিল। সেই অনুসারে যদি আমরা স্থানটা ত্যাগ করেছিল, তাহলে একটা কে ত্যাগ করেছিল, তাহলে অবশ্যই হি তার বন্ধু ত্যাগ করেছিল, তো এই বন্ধুটা লেখা আছে তাই আমরা হি লিখব, হি। তো হি এর পরে এখানে কিন্তু বারবার ফার্স্ট টেন্স হয়, কারণ সেই এখন ত্যাগ করে না, সে আগে ত্যাগ করেছিল। হি লেফট মানে হচ্ছে অর্থাৎ লিভের ফার্স্ট ফর্ম হচ্ছে লেফট, LEFT মানে হচ্ছে আমরা সরি, হি লেফট দ্য প্লেস মানে হচ্ছে সে সেই সময় কি করেছিল, স্থানটা ত্যাগ করেছিল। প্লেস মানে সে সেই সময় কি করেছিল, স্থানটা ত্যাগ করেছিল। যেই মাত্র সে তার বন্ধুকে দেখেছিল, সেই মাত্র সে কি করেছিল, এই যে স্থানটা ত্যাগ করেছিল। আশা করি বুঝে গেছো। এরপর আনসারটা দেখো, সেম একই বিষয়, মানে একই একটা আনসার, সেটা হচ্ছে একটু দেখো, ইট ইজ লং টাইম, এটা অনেক সময় হচ্ছে। সিন্সের রুল তোমরা হয়তো বা পড়েছো, আশা করি যে আমার মানে জ্ঞাত রুলসে বেসিক ক্লাসও সিন্সের রুলটা আছে। তো যেহেতু সিন্সের রুল এটা, সিন্সের যেহেতু একটা কথা মনে রাখবে যে সিন্সের আগের অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, পরের অংশ কিন্তু ফার্স্ট টেন্স হয়। মানে সিন্সের আগে যদি প্রেজেন্ট হয় তাহলে পরে ফার্স্ট হয়, এতটুকু মাথায় রাখলে তুমি একটু চিন্তা ভাবনা করে দেখো। এখানে ইটের পরে কিন্তু ইস আছে, দেখতে পাচ্ছ তোমরা, ওয়াস নাই, কিন্তু যেহেতু এটা প্রেজেন্ট টেন্স তাই সিন্সের পরের অংশটা কিন্তু ফার্স্ট টেন্স হবে। এটি অনেক সময় হয়ে যাচ্ছে, যেহেতু আমরা দেখা করি, মানে উই যেহেতু আমরা দেখা করেছি অনেক দিন হয়ে যাচ্ছে, এরকম আনসার আমরা বেসিক্যালি লিখে থাকি। আমরা অনেক দিন হয়ে যাচ্ছে আমরা দেখা করেছি। ইট ইজ লং টাইম, এখানে অনেক সময় হয়েছে। সিন্স উই, তার মানে এটা ফার্স্ট টেন্স যেহেতু হবে, মিটের ফার্স্ট হচ্ছে মিট ইচ আদার, ইচ মানে হচ্ছে ইচ আদার, মানে আমরা একে অপরের সাথে দেখা করেছি অনেক দিন হচ্ছে, মানে অনেক সময় হচ্ছে আর কি, অনেক সময় ধরে আমরা মানে দেখা করি নাই, এটা বলার জন্য এই যে ফার্স্ট টেন্স করে দিছি এটি। কারণ হচ্ছে আমরা জানি মানে এর আগের অংশটা যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে পরের অংশটা কিন্তু ফার্স্ট টেন্সই হয়, তার মানে এখানে এই যে মিটটা কিন্তু ফার্স্ট টেন্সেই দেওয়া আছে। আশা করি বুঝেছো। এরপর দেখো, অল অফ আস হ্যাভ টু ওয়ার্ক হার্ড, আমাদের প্রত্যেকেরই কী করতে হবে, কঠোর পরিশ্রম করতে হবে। উইথ এ ভিউ টু, তোমরা জানো ইংলিশের কিছু টু আছে, মানে যেগুলো টু এর পরে কিন্তু বারবার সাথে আইএনজি হয়। কিছু কিছু টু যেমন হচ্ছে উইথ এ ভিউ টু, অ্যাকস্টমেড টু, এডিক্টেড টু, প্রেফার টু, এই যে কিছু ওয়ার্ড যেগুলো টু এর পরে পরে কিন্তু আইএনজি হয়। দেখো আমাদের প্রত্যেকের প্রচুর পরিশ্রম করতে হবে। কেন পরিশ্রম করতে হবে আমাদের প্রচুর, বলো তো, যাতে করে আমরা সাকসেস হতে পারি, আমরা সফল হতে পারি, অথবা আমরা আমাদের যে মানে লাইফের যে গোল, মানে সেখানে পৌঁছতে পারি মতো আমাদের প্রত্যেকে কী করতে হবে, কঠোর পরিশ্রম করতে হবে। তো এখন ধরো আমি আরও সহজে যদি বলি তোমাকে, আমাদের প্রচুর টাকা ইনকাম করার জন্য কিন্তু আমাদের কী করতে হবে, প্রচুর মানে কাজ করতে হবে। তো যেহেতু আমার লাইফের গোলে পৌঁছানোর জন্য আমাকে প্রচুর মানে পরিশ্রম করতে হবে, সেই অনুসারে আমি লিখবো হচ্ছে ধরো অর্জন করার ইংলিশ হচ্ছে অ্যাচিভ, তো আমি অ্যাচিভটা লিখবো এখানে, HEHIE, সরি, EVI BI
এনজি অ্যাচিভিং অ্যাচিভিং আওয়ার মানে হচ্ছে আমি যেহেতু সবারকে উল্লেখ করে আওয়ার ডিজায়ার গোল মানে হচ্ছে ডিইএস ডিইএস আই আই আর ইডি ডিজায়ার ডিজায়ার গোল GOLS মানে হচ্ছে গোলস মানে হচ্ছে সরি গোল তার মানে হচ্ছে যে এই যে আমরা আমাদের যে লাইফের গোল আছে এটাতে লক্ষ্যতে পৌঁছানোর জন্য কিন্তু আমাদের কি করতে হবে মানে আমাদের মানে কঠোর পরিশ্রম করতে হবে সোজা কথায়। তো সেই হিসেবে যদি হিসাব করি আমরা তাহলে এই আনসারটা আমি মনে করি যে প্রপার একটা আনসার যে আমাদের কঠোর পরিশ্রম করতে হবে উইথ এ ভিউ টু এই উদ্দেশ্যে কি উদ্দেশ্যে বলতো অ্যাচিভিং আওয়ার ডিজায়ার গোল মানে আমাদের যে প্রত্যাশিত যে আশা আকাঙ্ক্ষা সেটা পৌঁছানোর জন্যই কিন্তু আমাদের কি করতে হবে প্রচুর পরিশ্রম করতে হবে। এরপর আনসারটা দেখো কি বলছে ইট ওয়াজ টু ইয়াং টু দেখো একটু করে দেখো ইট ওয়াজ এটি ছিল টু ইয়াং মানে হচ্ছে টু ইয়াং আসলে এখানে ইয়াং বলতে বোঝানো হয়েছে যে ইয়াং এর মিনিংটা কিন্তু ওরকম না যে আমরা যেটা ভাবতেছি ওটা না যে ইয়াং এর বাংলাটা হচ্ছে এতটাই সে যুবক ছিল এইরকম অর্থ আমাদের আসতেছে এখানে সেটা হচ্ছে যে ইট ওয়াজ সো যেমন বলি আমরা এইখানে এই বিষয়টাকে কিন্তু এইভাবেই উল্লেখ করা হয়েছে ইট ওয়াজ এটি ছিল টু ইয়াং যে এতই যুবক ছিল বা এতই মানে মানে ইয়াং ছিল যে টু যে টু থেকে কী করতাম এটা নেগেটিভ একটি সেন্টেন্স সেটা হচ্ছে যে ইট ওয়াজ টু ইয়াং টু ক্যারি দ্য লোড মানে সে এতই মানে স্ট্রং ছিল বা এতই যুবক ছিল যে সে কী করতে পারে না লোডটি বহন করতে পারে না সেই অর্থে সো বহন করার ইংলিশ হচ্ছে ক্যারি CARR ক্যারি দ্য লোড ক্যারি দ্য লোড যেহেতু সে এত ইয়াং ছিল যে সে কী করতে পারে না এই যে মানে ক্যারি মানে হচ্ছে মানে লোডটি বহন করতে পারে না সে এতই যুবক ছিল যে সে কী করতে পারে না লোডটি বহন করতে পারে না। এরপরে দেখো কি বলছে এ স্টুডেন্ট হ্যাজ টু বি পাঞ্চুয়াল একজন স্টুডেন্টকে অবশ্যই সময় নিয়মিত হতে হবে বা সময় মেনে চলতে হবে। হি হ্যাজ টু স্টাডি রেগুলারলি মানে তার প্রতিদিন পড়ালেখা করতে হবে মানে পড়ালেখা করতে হবে অবশ্য। লেস্ট এই বইয়ে আমরা লেস্টের রুল অবশ্য শিখেছি সেটা হচ্ছে লেস্টের পর একটা সাবজেক্ট হবে এরপর একটা শুট হবে এরপর বাকি অংশটা বসবে এটা হচ্ছে একটা লেস্টের রুল। তো সেই হিসেবে যদি বলতে যাই মানে তাকে কঠোর পরিশ্রম মানে তাকে অবশ্যই প্রতিদিন পড়তে হবে লেস্ট এই বইয়ে যে সে ফিল করবে এই বইয়ে সাত থেকে অবশ্যই কী করতে হবে প্রচুর পড়তে হবে। তাহলে হি শুট আমরা জানি লেস্টের পর একটা সাবজেক্ট হয় তারপর একটা শুট হয় হি শুট শেষ ও হি শুট সরি হি শুড ধরো ফেল ইন দ্য এক্সাম মানে সে যে পরীক্ষায় ফেল করবে এই চিন্তায় সে কী করতেছে মানে প্রচুর পড়ালেখা করতেছে সোজা কথায় FAIL সরি আমার টাইপিং মিস্টেক আর কি ফেল ইন দ্য এক্সাম মানে সে যে পরীক্ষায় ফেল করবে এই টেনশনে মানে এই বইয়ে সে কঠোর কী করতেছে মানে পড়ালেখা করতেছে প্রতিদিন এই বিষয়টা কিন্তু এখানে বলা হয়েছে। তো আশা করি তোমরা এই আনসারগুলো খুব সহজেই করতে পারবে যদি না তোমরা একটু শর্টকাট চিন্তা ভাবনা করো আর কিছু যদি রুলস যদি মনে রাখো আর কি আশা করি প্রত্যেকেই আনসারগুলো পারবে। তো আজকের একটি বোর্ড তোমাদেরকে সলভ করে দিলাম সেটা হচ্ছে তোমার সিলেট বোর্ড 2017 সাল। আগামী ক্লাসে আমি আর একটা বোর্ড নিয়ে আলোচনা করব তোমাদের যথেষ্ট পরিমাণ বোঝানোর চেষ্টা করব যে এটা আসলে কীভাবে হয়। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে তো আগামী ক্লাস না আসা পর্যন্ত নিজেই প্র্যাকটিস করো যাতে করে বেশি বেশি করে আনসারগুলো করতে পারো। ভালো থাকবে আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ।